আপনারা অনেকক্ষণ বসে আছেন। আমার অনেক আগেই আসার কথা ছিল। আমি নিচ্ছি যে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে আজকে আবার আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল। রথীন ঘোষকে হারাতে হবে। একটু যানজট আছে, অনেক দেখলাম বাংলার বাইরের লোক নিয়ে এই সভাটা করতে আসলেন, রোড শো। ভালো জিনিস, করুন, অসুবিধে নেই। গণতান্ত্রিক দেশে সবাই সব করতে পারে। কিন্তু আপনারা জানেন যে এবারে এই নির্বাচনটা একটু অন্যভাবে হচ্ছে। কারণ এই নির্বাচনে আপনারা জানেন যে ইলেকশন কমিশনকে দিয়ে বহু মানুষের নাম প্রথমে কেটে দেওয়া হয়েছিল। তারপর মানুষের প্রতিবাদের স্বরূপ লজিক্যাল ডিসক্রিপেন্সি করে ৬০ লক্ষ লোকের নাম নতুন করে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টে যে এই জুডিশিয়াল ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্যে নিজে সওয়াল করেছিলেন, তার ফলে ৩২ লক্ষ মানুষের নাম উঠেছে। তারপরেও ২৭.৫ লক্ষ লোকের নাম অন্তর্ভুক্ত হয়নি। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে ১৪২ ধারা প্রয়োগ করে ট্রাইব্যুনালে কথা ছিল যে আজকে যে ২৩ তারিখে যে প্রথম দফার নির্বাচন হলো ১৫২টা আসনে, এই সালাম তুই এটা সরে বস না, গাড়িটা আসতে হবে। এই ১৫২টা নির্বাচনের প্রাককালে ২১ তারিখে ট্রাইব্যুনালে যে নামগুলো নিষ্পত্তি হবে তারা ভোট দিতে পারবেন। আমরা দেখলাম ১৫২ কেন্দ্রে নির্বাচন হলো, ১৫২টা আসনে মাত্র ১৩৬টা নাম উঠেছে। তাই ভারতীয় জনতা পার্টি খুব প্ল্যানিং করে, এই যে আমাদের এখানেও বলেছে ২৯ তারিখে নির্বাচন, তার দুদিন আগে ২৭ তারিখে ট্রাইব্যুনালে যে নামগুলো নিষ্পত্তি হবে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার সুযোগ পাবে। আমি জানি না কার নাম অন্তর্ভুক্ত হবে। আপনারা দেখেছেন আজকে সকালবেলার ভোটের যদি প্যাটার্ন দেখেন, 91% ভোট পড়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবার জন্যে কোনোভাবে যদি আবার নাম কাটে, শঙ্কা আছে মানুষের মধ্যে। তাই যাদের নাম কেটেছে তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আপনারা ২৯শে এপ্রিল বুথ কেন্দ্রে যে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে প্রতিবাদ জানাবেন। কারণ যে মানুষের নাম থাকার কথা ছিল সেই মানুষগুলোর নাম থাকেনি। কি তাদের অপরাধ? এই যখন এই ভোটার লিস্ট করেছিলেন তখন কত রোহিঙ্গা পেয়েছেন, কতজন অনুপ্রবেশকারীকে পেয়েছেন, এর জবাব দেওয়ার জন্য আপনাদের ভোট দিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, আমি দেখছিলাম যে আমাদের থেকে প্রিয়াঙ্কা বর্মনের পোস্টার বেশি, খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। আইএসএফ এর প্রার্থী, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। আমরা তো দাদা হুজুরের ভক্ত, দাদা হুজুরের নাতি তো এরা, আমরা তো তাদের ভক্তি করি। এই কথা বলে এই আইএসএফ এর খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন রাজারহাট গোপালপুরে থাকেন। যিনি পদ্ম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন তিনি থাকেন কামারহাটিতে। তারা নির্বাচনে প্রার্থী হয়েছে। ছোটবেলায় শুনতাম যে ওই
প্রেমিক প্রেমিকারা খামে চিঠি পাঠাতো, তুমি ভালো আছো আমি ভালো আছি, লুকিয়ে চুরিয়ে বাবা মাকে লুকিয়ে পাঠাতো। এখন তো যুগের পরিবর্তন ঘটেছে, প্রযুক্তির পরিবর্তন ঘটেছে। এখন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে। এখন আর খামে চিঠি আসেও না, খামে চিঠি যায়ও না, ওরা দেয়ালে খাম আঁকেছে। আর সব থেকে দেখুন দুটো প্রার্থী এখানে, বামফ্রন্টের আইএসএফ প্রার্থী আর বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী। অরিজিনাল বামফ্রন্টের প্রার্থীটা কি? আমার মাঝে মাঝে অবাক লাগে যে সিপিএম দেখুন লোকসভায় কাস্তে হাতুড়ি আঁকতে পারে না, বিধানসভায় খাম আঁকতে হয়, আর ওই কবে একটা পঞ্চায়েত নির্বাচন হবে ওরা কাস্তে হাতুড়ি আঁকবে। কাস্তে হাতুড়িটা পকেটে রেখেছে, রেখে খাম চিহ্ন নিয়ে মাতামাতি করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমরা কিছু সংখ্যালঘু ভোটের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেয়া, যে সংখ্যালঘুদের কিছু ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করা, পদ্ম ফুলের যাতে ভালো হয়, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। তাই তো আমি বলছি ওদের চিহ্নগুলো থাক দেয়ালে, আর আমাদের জোড়া ফুল থাকুক আপনাদের খেয়ালে। জোড়া ফুলকে খেয়ালে রাখুন, আর ওদের গুলো দেয়ালে থাক, কারণ ওটা জাদুঘরে রাখা খাম। আর ওই সিংহ তো গর্জনও করে না, বর্ষণও করে না, কুমোরটুলির মাটির সিংহ। বামপন্থী বন্ধুরা আঁকছেন আর আইএসএফ এর খামও আঁকছেন। একই অঙ্গে কত রূপ, খামও আছে সিংহ আছে, কত রূপ দেখবো আমরা। আবার হাত চিহ্ন নিয়ে কেউ দাঁড়িয়ে পড়েছে। 1998 সালে যদি মমতা ব্যানার্জি দল বিভাজন না করে, কংগ্রেস ত্যাগ না করে, তৃণমূল কংগ্রেস তৈরি না করতেন, তাহলে 2011 বাংলায় পরিবর্তন হতো না। ওই বামপন্থীদের পায়ের নিচে আমাদের থাকতে হতো। মমতা ব্যানার্জি বাংলার মানুষের পরিবর্তন ঘটিয়েছিলেন। মমতা ব্যানার্জি এই 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাই তো আমরা বলি, একটা গান আছে দেখবেন, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। মমতা ব্যানার্জিকে ছেড়ে দিলে আর কিন্তু পাওয়া যাবে না, এটা আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জিকে রক্ষা করতে হবে। তাই আমি হৃদয় মাঝে রাখবো, তাই তো আমরা রেখে চলি। 2011 সালে যখন নির্বাচন হয়েছিল, এই দোলনগরের মানুষ আমার সাথে সেই অনেক আগে থেকে পরিচয়, আজকে না, 1998 সাল থেকে পরিচয়। আমি পঞ্চায়েতের নির্বাচনে আসতাম, স্কুল ইলেকশনে আসতাম। সেই সময়কার থেকে এইখানকার মানুষদের সাথে অনেক, হাজি সাহেব আছেন, আশরাফ ভাই আছে এখানে, আমাদের একসময় পঞ্চায়েতের মেম্বার ছিল, সবাই এখানে আছেন। আমাদের অনেক নিরলস ছেলে আছে, নাম চায় না কিন্তু দলের জন্য খাটে। তাদের জন্যে 11 সালে প্রথম এইখানে মধ্যমগ্রাম বিধানসভার জন্ম। প্রথম বিধানসভা নির্বাচনে আমি আপনাদের দুয়ার মধ্যে দিয়ে, আশীর্বাদের মধ্য দিয়ে নির্বাচনে জিতেছিলাম, 35,000 ভোটে জিতেছিলাম। 2016 সাল দ্বিতীয়বার দল আমায় প্রার্থী করেছিল, আমি প্রায় 36,000-এরও বেশি কিছু ভোটে জয়লাভ করেছিলাম। 2021 সালে আপনারা দোয়া আশীর্বাদ করেছিলেন বলে আমি 49,000-এরও বেশি ভোটে জিতেছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী আমার একটা দায়িত্ব দিয়েছিলেন খাদ্য দপ্তরের। আমি চেষ্টা করেছি, দিদির একটা ম্যানিফেস্টো ছিল যে দুয়ারে রেশন করতে হবে, সেই প্রকল্প দিয়ে দিদি বলেছিলেন এটা সফল করে করতে হবে। আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে চেষ্টা করেছিলাম সারা বাংলায় এই জিনিসের ইমপ্লিমেন্টেশন করার। পঞ্চায়েত এলাকার মানুষ, রাস্তা আছে, আলো আছে, জল আছে,
ন্যূনতম যে পরিষেবা, সেই পরিষেবা পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন তারা দিয়ে থাকে। কিন্তু আমি বলছি না সব কাজ আমরা করে ফেলেছি, এখনো অনেক অসমাপ্ত কাজ আছে। আমাদের একটা ইচ্ছা আছে ওই দোলতলা থেকে নিউ টাউনে একটা কানেক্টিভিটি তৈরি করা। দোলতলা স্কিমটা জমা পড়েছিল, ইলেকশন এসে যাওয়ার জন্য আমরা পার্সু করতে পারছি না। দোলতলা থেকে আপনাদের ওই রোডটা ধরে সোজা নিউ টাউনে উঠতে পারে, মানুষের সুবিধা হবে। আমরা ভেবেছি, আমাদের জল জীবন মিশনের টাকা আটকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য সরকারের প্রথম কাজ হবে জল জীবন মিশনের যে অসমাপ্ত কাজ সেটা সমাপ্ত করা। একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাড়ির টাকা দেব না, 28 লক্ষ বাড়ি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে। আমাদের এই পথশ্রী রাস্তাশ্রীর মধ্যে দিয়ে গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দেওয়ার জন্য নিজেকে দিয়ে করতে হয়েছে। মমতা ব্যানার্জি আছেন বলে মায়েদের বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার 500 থেকে শুরু হয়ে এখন 1500 হয়েছে। আর দিদি বলেছেন আমি চতুর্থবার জিতে আসলে ওটা আজীবন থাকবে, ওই ভান্ডার বন্ধ হবে না। কারণ মায়েরা বোনেরা তাদের যদি ইচ্ছে হয় যে আমার মেয়েটার জন্য 4 গাছা চুড়ি কিনি, ছেলেটার জন্য একটা ভালো জামা কিনি, তাহলে কার পরে স্বামীদের কাছে চাইতে হবে, ভাইদের কাছে চাইতে হবে, শ্বশুরদের কাছে চাইতে হবে। দিদি বললেন আমি আছি, তোমরা এটা নিজেরা নিজেদের মতো করে করো। তাতে যে বাজারে কিনবে সেখানে যারা ব্যবসায়ী আছে তাদেরও উপকার হবে। দুটো অর্থনীতি একসঙ্গে করা, এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী করেছিলেন, মেয়েরা শিক্ষার অঙ্গনে থাক, কারণ লেখাপড়ার মধ্যে দিয়ে 18 বছর বয়স হলে সেই বয়সের মেয়েদের ভালো করে বিয়ে দিতে পরিবারের যেমন খরচা হবে, কন্যাশ্রী 25,000 পাবে, রূপশ্রী 25,000 পাবে। 50,000 দিয়ে 1 কোটি মেয়ে কন্যাশ্রী পায়, 2,21,00,000 মানুষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, বার্ধক্য ভাতা 1 কোটির উপরে পান। তাই রাস্তা আছে, আলো আছে, জল আছে। তৃণমূল চেষ্টা করেছে আপনারা ভালো থাকলে আমাদের পাশে দাঁড়ায়। কারণ এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি আপনাদের বলেছি এর আগে, ভুল করে ইভিএম এর বোতামে পদ্ম ফুলে পড়লে চাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। পদ্মের নিচে দেখবেন কেউটে সাপ থাকে, অনেক প্রবীণ মানুষ আছেন তারা জানেন। সেই পদ্ম চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভোট দিতে হবে ঘাসের উপর জোড়া ফুলে। কারণ যারা এই বাংলার অস্মিতাকে নিয়ে কাজ করে, বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন যে আমি বঙ্কিমদা রকের বন্ধু নন, সাহিত্য সম্রাট ছিলেন। আমাদের এই বারাসাতের ইংরেজ আমলে ম্যাজিস্ট্রেটও ছিলেন, নৈহাটিতে বাড়ি। হিয়ার বন্ধুদের আমরা দাদা টাদা বলি, প্রতিষ্ঠিত মানুষকে আমরা বলি কি করে? এই বাংলায় দাঁড়িয়ে কাজী নজরুল গান লিখেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, অন্যজন তার প্রাণ। সেই বাংলায় দাঁড়িয়ে বাঙালি সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আবার এই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আজকে নেই। ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতির নাম প্রস্তাব করেছিলেন
যিনি ডাক্তার এপিজে আব্দুল কালাম। ভারতবর্ষে মিসাইল ম্যান বলে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদ ছিল। এই বন্দে মাতরম বলতে বলতে ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় নিয়েছে। এই বন্দে মাতরম ধ্বনিকে হাতে নিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সামনে নিয়ে মাতঙ্গিনী হাজরা গুলি খেয়েছিলেন ইংরেজদের। আজ কাদের কাছে শুনতে হবে বাঙালির? জানেন কতটা বাঙালির ইতিহাস? সেই বাংলায় দাঁড়িয়ে আজকে সবাই ভোট চাইতে এসছেন, এসে বলছেন, আগের বার বলেছিলেন ইস বার 200 পার, আমরা বলেছিলাম ইস বার পগার পার। এবার আবার বলছেন 177, সংখ্যা বলছেন, অন্য সংখ্যা বলে ফেলেছেন। 200 পার বলছেন না, 177 পাবেন বলছেন। কোথার থেকে হিসেব পেলেন? একেবারে জ্যোতিষী হলে রাত বড় জ্যোতিষী টতিষী এগুলো বলতে পারে। তো রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে অনেকে বসে, তো তাদের কথা শুনে কি হবে 177? এই বাংলার মানুষ মেনে নেবে এদের? যারা বাংলায় সম্প্রদায় সম্প্রদায় লড়াই করায়, যারা রাম রহিমে যুদ্ধ বাঁধায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রেখো দুর্বৃত্ত। এখানে বলছে আমরা বড় হিন্দু। আরে স্বামী বিবেকানন্দ থেকে বড় হিন্দু কে? রামকৃষ্ণ পরবংশদেবের থেকে বড় হিন্দু কে? আপনারা জানেন কিনা জানি না, দক্ষিণেশ্বরে যখন রানী রাসমণি ওই ভবতারিণী মন্দির স্থাপন করতে এসেছিল, তখন দক্ষিণেশ্বরের ওই রানী রাসমণির কাছে ওখানে মাজারের পীর সাহেব ছিল। ওখানে একটা বাইরে এখনো দেখবেন মাজারটা আছে, এখানে পীর সাহেব থাকে। বলেছিলেন তোর তো ভবতারিণীর মন্দির হবে, আমার মাজারের কি হবে? বলে মাজারও থাকবে, ভবতারিণী মন্দিরও হবে। এই হচ্ছে বাংলার সংস্কৃতি। আমরা দুটো সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হিসেবে বাঁচি, সেখানে একটা বিভেদ তৈরি করবার একটা চেষ্টা হচ্ছে। আর আমাদের এই ভাইজান না আব্বাজান কে আছেন, তারা একটা দল টল তৈরি করে ওইখানে আইএসএফ দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর আমার ভাবতে লজ্জা লাগে বামপন্থীদের, নওশাদ সিদ্দিকী উপরে, আমাদের এখানকার বামপন্থী নেতারা পাশে পাশে হেঁটে যাচ্ছে। অবাক লাগে, লজ্জা লাগে। মধ্যমগ্রামের তাবর নেতাদের আমি দেখলাম, ও মাথার উপরে গাড়ির উপরে হাত নাড়ছে আর এরা পাশে পাশে হাঁটছে। ভাবতে অবাক লাগে। নিশ্চয়ই সকলের একটা রেসপেক্ট আছে। এবারে কিন্তু নওশাদ সাহেব, আপনার কাছে ভাঙরটাও নিরাপদ নয়। যত সহজ ভাবছেন তত সহজ কিন্তু হবে না। কত অর্থ নিয়ে বিজেপির কাছ থেকে আপনি নির্বাচন করছেন সবাই জেনে গেছে। কোথায় পাচ্ছেন অর্থ, এটা বুঝতে হবে। তাই রাত হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া আছে। আমি বলি কাটবে যত বাড়বে তত, ফুটবে জোড়া ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। যত কাটবে তত বাড়বে, ঘাস তাই হয়, যত কাটেন তত বাড়ে। এটা বুঝতে হবে। আমাদের মধ্যে দাঁড়িয়ে যারা আমাদের ভাই ভাই বিভেদ করছেন, যারা আমাদের সম্প্রদায় ধর্মে ধর্মে গন্ডগোল লাগাতে চাইছেন, সেই খাল কেটে কুমির আনবেন না। পদ্ম ফুলের কুমির আনলে, খাল কেটে কুমির আনলে কুমিরে খেয়ে ফেলে। যারা এখানে দাঁড়িয়েছেন যে কিছু ভোট কেটে দেব সংখ্যালঘু ভাইদের, আমরা নওশাদ সিদ্দিকীর প্রার্থী বলে খাম কিন্তু খুলবে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।
হামলা যতই করো বাংলা আবার জিতবে। তাই আপনাদের কাছে এই ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট চেয়ে গেলাম। এর আগেও আপনারা দোয়া আশীর্বাদের মধ্য দিয়ে আমায় জয়যুক্ত হতে সাহায্য করেছিলেন। দোলনগরের এই বুথে আমরা অনেক বেশি ভোটে জিতেছিলাম। ভুল করেও খাম, পদ্ম, আমাদের সিংহ এসবে যাবেন না। এসব খাম, সিংহ, পদ্ম সব হবে এবার ভোটে জব্দ। এরা সবাই মিলে জব্দ হবে। হাত, সিংহ, খাম আর পদ্ম, বাংলার মানুষ এবার শপথ নিয়েছে করবে এদের জব্দ। তাই আপনাদের কাছে বলি যে স্বচ্ছতা, সততা। তার আগে আর একটা জিনিস বলেন, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, রামকৃষ্ণের কথা মতো। হরিয়াং তৎসতে আমি বড়ে গুলাম আলীর গুলাম। আমি বাগদেবীর চরণে প্রণাম দিয়ে বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। বাঙালি বাস করে এই বাংলায়। যাদের দেশ, সেই রাজ্যকে উত্তীর্ণ করে রাখতে হবে। তা আমি শেষ করি এই কথা বলে যে স্বচ্ছতা, সততা, দ্রুততা, সামনে আছে মমতা, সঙ্গে আছে জনতা। 26-এর মধ্যমগ্রামের বিধানসভায় তৃণমূলকে ফিরিয়ে দেবে ক্ষমতা। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।